মেঘ ও পাইন গাছে ঢাকা পশ্চিমবঙ্গের স্বপ্নের শহর লাভা। মাঠে বাচ্চারা মনের আনন্দে ফুটবল খেলে সময় কাটাচ্ছে। তখনই এক বিশাল ছায়া পড়তেই অবাক হয়ে সবাই ওপরে তাকালে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। একটা প্লেন খাদের মধ্যে ক্র্যাশ করেছে। কলকাতায় শান্তনুর ফ্ল্যাটের কাল সারা রাত পার্টি চলেছে। গৌরাঙ্গের বইয়ের জন্মদিন উপলক্ষে ভোরে হ্যাংওভার কাটালো ফোনের মেসেজ দেখে। তড়িঘড়ি করে টিভি অন করলে আজকের হট কেক। ফ্লাইটে ও ২৬ নিখোঁজ। ফ্লাইটে ৪০ জন প্যাসেঞ্জার ও ৮ জন ইনস্পেন্ড ডেলিগেট ছিল। এভিয়েশন মিনিস্ট্রি যাত্রীদের পরিবারকে ফ্লাইট খোঁজার ব্যাপারে হাই অ্যালার্ট জারি করেছে। বৃষ্টি ভেজা শহরে গাড়ি ছুটিয়ে চলল শান্তনুর পেশায় সিবিআই অফিসার কর্মজীবনে বহু কঠিন রহস্য। ইতিমধ্যে খবর এলো বাগডোগরা থেকে ১২৫ কিলোমিটার দূর কুলাখাম গ্রামে একটা বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিন্তু পয়েন্ট হলো যে দূর ধরে এই বিমানে যাওয়ার কথা তা সম্পূর্ণ উল্টো দিক থেকে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে বিমান হাইজ্যাক হয়েছিল। তাই হেড অফিসার মিনিস্টার গাঙ্গুলির থেকে শান্তনু আর কলিগ গৌরাঙ্গকে নিয়ে বেরিয়ে পড়ল ইন্দো চায়না বর্ডারের আর্মি রেস্কিউ ক্যাম্পে। ইতিমধ্যে উদ্ধার কার্যে নেমে পড়েছে খাদের দিকে। বিমান ভেঙে পড়ায় উদ্ধার কার্যের সময় লাগছে। এর মধ্যে ৭ জনের দেহ পাওয়া গেছে। আর্মি অফিসার জানলো বিমান ভেঙে পড়ার সময় ককপিটের কিছুটা অংশ পাহাড়ের ওপরে আটকে যাওয়ার কারণে ২ জন বেঁচে আছে, যাদের মধ্যে একজন পাইলট, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক। আন্দাজ করা যাচ্ছে না পাইলট ছাড়া দ্বিতীয় ব্যক্তি ছিল প্যাসেঞ্জার, কিন্তু প্যাসেঞ্জার ককপিটে কি করছিল এটাই প্রশ্ন। তবে সব থেকে বড় রহস্য এটা কি AO ২৬ নয়, বরং JL-50 নামের অন্য একটা ফ্লাইট। ওরা ক্র্যাশ সাইটে পৌঁছলে বিমানের দুর্দশা দেখে ব্ল্যাক বক্স ছাড়া কিছুই প্রমাণ পাওয়া গেল না। শুধু সিটে আটকে রয়েছে ঝলসে যাওয়া দেহ আর কিছু সামগ্রী। বিহু ঘোষের বাড়িতে মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। মা বললেন রবিবার মুখার্জি বাবুর ছেলে তাকে দেখতে আসবে। এটা শুনে বিহু খাবার রেখে রাগ করে উল্টে পড়ল। কঠোরভাবে জানিয়ে দিল রবিবার ওর ফ্লাইট আসছে। বিহু পেশায় পাইলট। আচমকা দুঃস্বপ্ন থেকে হসপিটালে বেড়ে জ্ঞান ফিরল। পাইলট বিহুর সে JL-50 বিমানের একজন সার্ভাইভার। অন্যদিকে শান্তনু প্রফেসর মিস্টার দাসের সাথে সাক্ষাৎ করে। তারা JL-50-র ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছে। শুনে দাস হেসে বলে, আমি বহু বছর আগে একবারই বিমানের টিকিট কেটেছিলাম, কিন্তু ফোবিয়ার কারণে উঠিনি। শান্তনু জানায় যে বিমানটি সপ্তাহে পাওয়া গেছে, সেটা কলকাতা এয়ারপোর্ট থেকে ৩৫ বছর আগে ছেড়েছিল। তো এখন প্রশ্ন, এই ৩৫ বছর বিমানটা কোথায় ছিল? বিমানের প্যাসেঞ্জার ডেটা থেকে জানা গেছে ৩৫ বছর আগে মিস্টার দাস ওই বিমানের টিকিট কেটে আর ওঠেনি। যার সূত্র ধরেই তার কাছে আসা শান্তনু জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি বিমানের টিকিট কেন কেটেছিলেন? দাস বলে, স্যার বয়স হয়ে গেছে, ৩৫ বছর আগে ঘটনা বয়সের সাথে ভুলে গেছি, তাই আমি ক্ষমা প্রার্থী, আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। শান্তনু এখান থেকে সোজা চলে যায় হসপিটালে ওই ২ জন সার্ভাইভারদের খবর নিতে। এদের মধ্যে যাকে প্যাসেঞ্জার বলে সন্দেহ করা হচ্ছে, শান্তনু তার হাতে ABA নামের একটা ট্যাটু দেখতে পায়। তখনই গৌরাঙ্গ এসে খবর দিল মিসিং ফ্লাইট AO ২৬-এর খোঁজ পাওয়া গেছে। ABA নামের এক আতাই গ্রুপ সেটাকে হাইজ্যাক করেছে এবং এর বদলে তাদের লিডার পার্থ মজুমদারের রেহাই দাবি করেছে, যাকে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির সাজা শুনিয়েছে। তখনই শান্তনু গৌরাঙ্গকে সার্ভাইভ করা লোকটার ABA ট্যাটু দেখালে তাজ্জব হয়ে টিভিতে ততক্ষণে হাইজ্যাকের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই ABA মানে আজাদ বাংলা অ্যাসোসিয়েশন নামক গ্রুপটির লোক, বাংলাকে ভারত থেকে আলাদা করা। অন্যদিকে দেখা গেল মিস্টার দাস হস্তদণ্ড হয়ে বাড়ি এসে ফাইল থেকে কিছু দরকারি কাগজ আগুনে জ্বলিয়ে দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেম ও বাকি কাগজ নিজের কাছে লুকিয়ে রাখ। শান্তনু মাঝে মধ্যেই একা হাতে একটা মাদুলি নিয়ে অনাথ আশ্রমে এসে বসে থাকে। এই জায়গাটার সাথে ওর একটা গোপন স্মৃতি জড়িয়ে আছে। রাতে গৌরাঙ্গর সাথে শান্তনু ডিনারে জয়েন করে। এখানে না চাইতেও দেখা হলো স্ত্রী পর্ণার সাথে। সে কাজের সূত্রে বোম্বে শিফট হয়ে যাচ্ছে। পর্ণ ভেবেছিল শান্তনু হয়তো তার সাথে যেতে রাজি হবে, কিন্তু কোনো এক কারণে শান্তনু বরাবরই জায়গা ছেড়ে কোনোদিনও বেরোতে পারেনি। বছর বছর ধরে কিছু একটা উত্তর শান্তনু খুঁজে চলেছে।
যেটা কাউকে বলে না। কিন্তু কিছুদিন পর JL-50 ফ্লাইট বিহুর জ্ঞান ফিরলে শান্তনু জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। বিহু জানায় প্রতিদিনের মতো তারা রবিবার দুপুরে 3টার সময় যাত্রা শুরু করে। প্রথম 10 মিনিট একদম ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ একজন ককপিটে ঢুকে কো-পাইলট অভিজিৎকে মেতে বিমান অন্য রুটে নিয়ে যেতে বললে কিছুক্ষণের মধ্যেই ওয়েদার ভীষণ খারাপ হয়ে আসে আর বিমান নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্র্যাশ করে। শান্তনু কিছুক্ষণ চুপ হয়ে ঠান্ডা গলায় বলল, বিহু, আপনি যা বলছেন সেগুলো একটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ আপনার মতে এই বিমান 35 বছর আগে অর্থাৎ 1984 সালে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল, আর এটা 2019-এর আগস্টের 3 তারিখ। তাহলে এটা 35 বছর বিমানটা কোথায় ছিল? কথাটা শুনে বিহু প্যানিক করতে শুরু করলে ডাক্তার শান্তনুকে আর জিজ্ঞাসাবাদ করতেই দেয় না। ইতিমধ্যে গোটা নিউজ মিডিয়া CBI অফিসের সামনে ভিড় জমিয়েছে। তাদের প্রশ্ন, পার্থ মজুমদার AO-26 এবং সেই রহস্যময় বিমানটিকে নিয়ে মিস্টার গাঙ্গুলি শান্তনুকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করলে তাদের কাছে বহু প্রশ্ন উঠে আসছে। কারণ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিমান থেকে যা কিছু পাওয়া গেছে সেগুলো 35 বছরের পুরনো, এবং এটাও সত্যি যে বিহু ঘোষ JL-50-র পাইলট ছিল। তাহলে হিসেব মতো তার বয়স এখন 60 বছর হওয়া উচিত, কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো কথা বলছে। হোটেল ব্লুটা সেই সময় বিমানটিতে খাবার সাপ্লাই করত, তবে বিগত 12 বছর আগে এই হোটেল বন্ধ হয়ে গেছে। সব থেকে অদ্ভুত বিষয়, কোনো যাত্রীদের থেকে মোবাইল পাওয়া যায়নি। তাহলে কি বিহু সত্যি বলছে? কিন্তু শান্তনুর মনে হচ্ছে এই বিয়ে বড় কিছুর প্ল্যান করে প্রতিটা জিনিস খুবই বুদ্ধিমত্তার সাথে সাজিয়েছে, যাতে সবার এটা টাইম ট্রাভেল মনে হয়। এদিকে নার্স দুপুরের খাবার দিতে আসলে বিহু অবাক হয়ে চেয়ে থাকে ওর হাতের ছোট্ট জিনিসটার দিকে। আচ্ছা, ওটা কি আপনার হাতে? নার্স অবাক হয়ে বলল, মোবাইল। আপনি নতুন দেখছেন নাকি? বিহু স্তম্ভিত হয়ে জানলার পর্দা সরিয়ে বাইরের কলকাতা দেখে অবাক হয়ে রইল। এমন গাড়ি, বড় বিল্ডিং সে আগে কখনো দেখেনি। অন্যদিকে প্রফেসর দাস কাউকে না জানিয়ে ট্রেন ধরে সোজা উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছে। এরপর গাড়ি ধরে লাভা, ঠিক যেখানে বিমানটা ক্র্যাশ হয়েছে সেখানে পৌঁছে দূরবীন লাগিয়ে অবাক হয়ে চেয়ে রইল। কি চলছে ওর মনে? বোঝা যায় শান্তনু গৌরাঙ্গকে নিয়ে পৌঁছালো বিহু ঘোষের বাড়ির। বর্তমানে বাড়ির মালিক মিস্টার বোস 10 বছর আগে মিস্টার ঘোষ বাড়ি বিক্রি করে চলে গেছে। তাদের ব্যাপারে এরা কিছুই জানেন না। তবে প্রতিবেশী ডাক্তার বিক্রম চক্রবর্তী বহু বছর এখানে রয়েছেন, ওনারা নিশ্চয়ই ঘোষবাবুদের ব্যাপারে জানবেন। অতঃপর শান্তনু ডাক্তারবাবুর সাথে সাক্ষাৎ করে জানতে পারলো বিমান দুর্ঘটনার পর ঘোষবাবু তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান। তারপর ওনারা বেঁচে আছেন নাকি মৃতর সই বিষয়ে কোনো খবর নেই। তবে একটা বিষয় জানতে পারা গেল যে বিহু ঘোষের একজন ইন্ডিয়ান আর্মির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যবশত নকশালদের সাথে এনকাউন্টারের সময় ছেলেটা মারা যায়। এই সম্পর্কের সময় বিহু প্রেগনেন্ট ছিল, কিন্তু সে মৃত বাচ্চার প্রসব করে ডাক্তারবাবুর ফ্যামিলির অ্যালবাম থেকে যে ছবিটা দেখালেন তা দেখে দুজনেই অবাক। বিহুর বয়স অস্বাভাবিকভাবে একই রয়েছে। যাওয়ার পথে শান্তনা আচমকা জিজ্ঞাসা করলো, আচ্ছা বিহুর ছেলে সন্তান হয়েছিল নাকি মেয়ে হয়েছে? কোনো উত্তর ডাক্তারের কাছে ছিল না, কারণ ঘোষবাবুর এই বিষয়ে কিছুই বলে যায়নি। কিন্তু এত প্রমাণ পাওয়ার পরেও কিছুতেই শান্তনুর বিষয়টা হজম হচ্ছিল না। কেননা এমনটাও হতে পারে যে মৃত বাচ্চার ডেলিভারি হয়নি, বরং সম্মান বাঁচাতে মিথ্যের খবর ছড়ানো হয়েছে, কারণ বিহু অবিবাহিত ছিল, আর হয়তো বাচ্চাটা যমজ। এদিকে যে হসপিটালে ওই দুজন সার্ভাইভদের রাখা হয়েছিল সেখানে মিস্টার দাস শরীর খারাপের মিথ্যে নাটক করে অ্যাডমিট হয়ে যায়। নার্স চলে যাবার পর দাস চুপি সেকেন্ডের ফ্লোরের ইমার্জেন্সি ওয়ার্ডে এসে JL-50-র দ্বিতীয় সার্ভাইভারকে খুঁজে পেলে তাকে দেখে অবাক হয়ে যায়। ইতিমধ্যে শান্তনু আর গৌরাঙ্গ JL-50-র ব্ল্যাক বক্সের রেকর্ডিং শুনে অবাক, কারণ বিহু যা কিছু বলেছে সবটাই সত্যি। তবে যারা হাইজ্যাক করেছে তাদের মধ্যে একজনের নাম চন্দ্র। 1984 সালের 28 আগস্ট বিকেল 4:30টার সময় JL-50-র গতিপথ পরিবর্তন করার পর থেকে ব্ল্যাক বক্সে কোনো রেকর্ডিংই নেই। কিন্তু এটা কি করে সম্ভব?
এমনকি বর্তমান প্রযুক্তি অনুযায়ী ব্ল্যাক বক্সের ডেটা চেঞ্জ করা যায় না। পুরনো বিমান ফ্লাইট ডেটা রেকর্ডার সার্টিফিকেটের ব্রেকার টানা হলে রেকর্ডার পাওয়ার কাটের জন্য বন্ধ হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে বিমান যেহেতু হাইজ্যাক হয়েছিল তাই সার্কিট ব্রেক হওয়াটাই স্বাভাবিক। তাই অনুমান করা যাচ্ছে চন্দ্র নামের ওই ব্যক্তি হয়তো এখনো বেঁচে আছে। তবে গৌরাঙ্গ প্যাসেঞ্জার থেকে রিপোর্ট কালেক্ট করলে দেখে এই নামের কোনো প্যাসেঞ্জারই ছিল না। অতঃপর শান্তনু সেন্ট্রাল জেলে পার্থ মজুমদারের সাথে দেখা করে তাকে JL-50 ব্যাপারে জিজ্ঞাসা করতেই অবাক হয়ে যায়। কিন্তু এই বিষয়ে সে মুখ খুলতে না চাইলে পার্থকে মারধর করা হলেও কোনো লাভ হয় না, কারণ এমনিতেই 3 দিনের মধ্যে সরকার তাকে ছাড়তে বাধ্য। অন্যদিকে হসপিটালে দ্বিতীয় সার্ভাইভারের জ্ঞান ফিরলে আনন্দে পাগলামো করতে থাকে সে। একটা কথা বারবার রিপিট করছিল, আমি পেরেছি। ওর মানসিক প্রলাপের জন্য মেডিকেল টিম ওকে 10 দিনের নজরদারির মধ্যে রাখলো। এত সমস্যার মাঝে শান্তনু নিজের মনের মধ্যে অন্য ঝড় চলছে। পণ্য বোম্বে যাওয়ার আগে শেষ দেখা করতে এসেছে শান্তনুর পছন্দের জায়গা, মানে অনাথ আশ্রমে। কি যে চলছে ওর মনে বোঝা মুশকিল। গৌরাঙ্গ পড়েছে আরেক ঝামেলায়। সে বহুবার শান্তনুকে বোঝানোর চেষ্টা করেছে। 35 জনের যে লিস্ট পাওয়া গেছে তাদের মধ্যে বাচ্চা, বয়স্ক, পুরুষ, মহিলা সবার লিস্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। এই নিয়ে কথার মাঝে উকিলের ফোন আসলো। কন্যার সাথে ডিভোর্সের ব্যাপারে তার মিডিল নেম নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। কথাটা শুনতে শান্তনুর মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে যায়। বিমান থেকে যতগুলো জিনিস উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একটা রুমালে বিসি মিত্র লেখা, অর্থাৎ বিশ্বজিৎ চন্দ্র মিত্র। তার মিডিল নেম প্যাসেঞ্জার লিস্টে চন্দ্র নামে কেউ না থাকলেও কপিটে হাইজ্যাকদের মধ্যে একজনের নাম ছিল চন্দ্র। খোঁজে নিয়ে জানা গেল বিসি মিত্র কলকাতা ফিজিক্স রিসার্চ সেন্টারে কাজ করত এবং একধারে সরকার বিরোধী নকশা আন্দোলনের অ্যাক্টিভ মেম্বার ছিল শান্তনু। তদন্তের সূত্র ধরে পৌঁছে যায় বিসি মিত্রর বাড়ি, যেখানে বর্তমানে ওনার ছেলে থাকে শান্তনু। নিজের পরিচয় লুকিয়ে বলে সায়েন্স সিটি অ্যাস্ট্রোনমিক্যাল ডিপার্টমেন্টের পরের সপ্তাহে ইন্ডিয়ান সায়েন্স হিস্ট্রির ওপর এক এক্সিবিশন হতে চলেছে, যেখানে প্রফেসর মিত্রর কিছু রিসার্চ পেপারের ওপর ডিসকাশন হবে। ওটার জন্যই আপনার কাছে আসা। তো ওনার ছেলে কোনো দ্বিমত না করে বাবার কিছু ফাইলস শান্তনুকে দিয়ে চাল আনতে গেলে শান্তনু খেয়াল করে একটা পুরনো ফাইলের মধ্যে প্রজেক্ট এ নামে একটা রিসার্চ ফাইল ছিল, যেটায় বেশ কিছু ইকুয়েশন সহ বিমানের ছবি আঁকা। ব্যাপারটা সন্দেহজনক লাগলে শান্তনু ফাইলটা নিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় নজর গেল দেওয়ালে টাঙালো বিসি মিত্রর ফটো ফ্রেমের দিকে। ছবিটা ওনার মিসিং হওয়ার আগের দিন তোলা হয়েছিল, যেটা আর অন্য কেউ নয়, হসপিটালে অ্যাডমিট থাকা দ্বিতীয় সার্ভাইভার, যার বয়স এত বছর পরেও একই রয়ে গেছে। অন্যদিকে হসপিটালে মিত্রকে খাবার দিতে আসলেন। নার্সের থেকে এসে জানতে পারে বিমান ক্র্যাশে তারা মাত্র 2 জন বেঁচে ছিল। এটা জানা মাত্রই সুযোগ পেয়ে মিত্র বিহুর ওয়ার্ডের দিকে এগিয়ে যেতে থাকে এবং তাকে মারতে চেষ্টা করে। তখনই শান্তনু চলে আসলে মিত্র নার্সকে হোস্টেজ বানিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। শান্তনু ওকে বেশ কিছুক্ষণ ধাওয়া করলেও কোনো লাভ হয় না। এদিকে মিস্টার দাস তখন বাড়িতে রান্নায় ব্যস্ত। হঠাৎ কলিং বেল বাজলে দরজা খুলে কাউকে দেখে না। অবাক হয়ে যায়। গোটা শহরে এখন পুলিশ অ্যালার্ট করা হয়েছে। গাঙ্গুলি শান্তনুকে কলকাতায় সায়েন্স রিসার্চ সেন্টারে ডাক্তার মন্ডলের সাথে দেখা করতে বলল। প্রজেক্টের ব্যাপারে ডাক্তার 1 কাপ চায়ে চুমুক দিয়ে পুরো ব্যাপারটা নিয়ে খোলসা করে বসলো। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোকের মানসিকতা পরিবর্তন হয়। তখন তিনি সায়েন্স টেকনোলজি এগুলো যাতে অপব্যবহার না হয় তাই তিনি নবরত্ন গঠন করেন এবং তাদের জ্ঞান 9টা আলাদা গ্রন্থে লিখিত করে সেগুলো গোপনে রেখে যান। এই 9টি গ্রন্থের মধ্যে প্রথমটা ছিল প্রোপাগান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এর উপর, যেখানে জনগণের ভাবমূর্তিকে নিজের মতো পরিবর্তন করে তাদের ওপরে কিভাবে রাজত্ব করতে হয় সেই বিষয়ে লেখা ছিল, যার উদাহরণ ইতিহাসের পাতায় হিটলার থেকে শুরু করে বর্তমানে নিউজ ও সোশ্যাল মিডিয়া। দ্বিতীয় গ্রন্থে ছিল কিভাবে মানুষকে শুধুমাত্র স্পর্শ করেই মারা যায়। এই গ্রন্থের কিছু অধ্যায় মানুষদের হাতে আসলে
আসলে সেখান থেকে মার্শাল আর্ট জন্ম নেয়। তৃতীয় গ্রন্থ যে কোনো ধরনের কমিউনিকেশনের ওপর ছিল, সেটা পার্থিব হোক বা পৃথিবীর বাইরে। এর মধ্যে একটা গ্রন্থ ছিল টাইম ট্রাভেলের ওপর। খনন কার্য চালানোর সময় ব্রিটিশদের হাতে প্রথমেই গ্রন্থ আছে। তারপর থেকে বিভিন্ন বিজ্ঞানীদের গ্রুপ দ্বারা টাইম ট্রাভেলের ওপর রিসার্চ করা হয়েছে বা হচ্ছে। সেটাকেই বলা হয় প্রজেক্ট অশোক বা প্রজেক্ট এ। কিন্তু এটা থেকে কোনো সলিউশন পাওয়া না গেলে কয়েক বছর আগে রিসার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে টাইম ট্রাভেল শুধুমাত্র সিনেমাতেই সম্ভব, কারণ টাইম ট্রাভেল করতে গেলে লাইটের স্পিড অতিক্রম করতে হবে, যার জন্য দরকার 1 ট্রিলিয়ন ইলেকট্রোওয়াট এনার্জি। আর এই পরিমাণ এনার্জি পৃথিবীতে সেই প্রফেসর বিশ্বজিৎ চন্দ্র মিত্র এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। কিন্তু এ ব্যাপারে আরো ডিটেলসে আপনাদের কোয়ান্টাম ফিজিক্সের প্রফেসর সুব্রত দাস বলতে পারবেন, কারণ উনি বিশ্বজিতের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। শান্ত আর মুহূর্ত দেরি না করে আজ সন্ধ্যায় দাসের সঙ্গে দেখা করতে চলে যায়। এই বিষয়ে জিজ্ঞাসা করলে তার উত্তর ছিল, আমি যদি আগে সত্যিটা বলতাম তাহলে তুমি কি বিশ্বাস করতে? তোমাদের কাছে এই বিষয়গুলো রূপকথার গল্প মনে হবে। আসলে প্রজেক্টের সাথে প্রফেসর মিত্রর বাবা ডক্টর দেবচন্দ্র মিত্র যখন ছিলেন, ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর সরকারের তরফ থেকে প্রজেক্ট ফান্ডিং বন্ধ করে দিলে তাদের গ্রুপ ভেঙে যায়। কিন্তু প্রফেসর দেবচন্দ্র গোপনে এই রিসার্চ চালু রাখে। তার ছেলে বিসি মিত্র রিসার্চের ফাইনাল কোড বের করে ফেলে। শান্তনু তখন বিরক্ত হয়ে বলল, মানে আপনি বলতে চান উনি টাইম ট্রাভেল মেশিন বানিয়েছে? দাসবাবু হেসে বললেন, বানায়নি, বরং পেয়েছিলেন। দেখো, আজ থেকে বহু বছর আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছিলেন টাইম এবং স্পেস দুটো একই জিনিস। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যেতে পারে একটা পেপার ঠিক যেমন তার অস্তিত্ব আছে, জায়গাটা খালি নয়, ঠিক তেমন ভাবে পৃথিবী কিন্তু হাওয়ায় ভাসছে না, বরং এটা স্পেস ও টাইমের ওপর রয়েছে। এইবার পৃথিবী ঘোরার কারণে এই স্পেস ও টাইমের মাঝে সময়ের সাথে ভাঁজ তৈরি হয়। এই ভাঁজগুলোর মধ্যে একটা করে ওয়ার্ম হোল থাকে, যেগুলোর মাধ্যমে খুব কম সময়ের মধ্যে পাস্ট এবং ফিউচার ট্রাভেল করা যেতে পারে। ব্রিটিশরা যখন খনন কার্য করে গ্রন্থের যে পাতাগুলো পেয়েছিল, সেখানে কিছু আনসলভ ভর্ড ফর্মুলা ছিল, যেগুলোর সাথে ট্রপোস্ফিয়ারের রিডিং মিলিয়ে বিসি মিত্র ওয়ার্ম হোলের অবস্থান নির্ণয় করতে পেরেছিলেন, যেটা প্রজেক্ট এর আসল লক্ষ্য ছিল। বিসি মিত্র পারিবারিক সূত্রে বাবার থেকে সবকিছুই পেয়েছিল, টাকা পয়সা, খ্যাতি এবং প্রজেক্ট। এইভাবে বছর বছর ধরে রিসার্চ করার পর অজস্র ব্যর্থতা পেরিয়ে তিনি প্রথম উপায় বের করতে পারেন। তখন তাকে পাগলের মতো লাগছিল। সেই দিনটা আজও ভোলার নয়, কিন্তু এক্সপেরিমেন্টের জন্য দরকার ছিল একটা বিমান। একবার কনফারেন্সের সূত্রে বিশ্বমিত্রের সাথে মাদ্রাজ যাওয়ার একটা কথা ছিল। উনি সিদ্ধান্ত নিলেন মাদ্রাজ যাওয়ার এই বিমানটিকে তিনি এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করবেন। তার পক্ষে এই কাজ করা কোনো ব্যাপার ছিল না, কারণ তিনি কমিউনিস্ট হওয়ার পাশে এবিএর একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। তাই এবিএল দের পার্থ মজুমদার প্রফেসরকে সাহায্য করে JL-50 হাইজ্যাক করতে। কিন্তু শেষ মুহূর্তে মিস্টার দাস ভয়ের আশঙ্কা করে আর ফ্লাইটে ওঠেনি। কিন্তু রিসার্চ অনুযায়ী বিমানটি 35 ঘন্টা সময় লাগার কথা ছিল, তবে কোনো ক্যালকুলেশনের গন্ডগোল হওয়ার কারণে সেটা 35 বছর লেগে যায়। শান্তনু, আমি প্রথমে তোমার মতোই এটাকে গল্প মনে করেছিলাম, কিন্তু সেদিন যখন কলেজে তুমি এই বিষয়ে জিজ্ঞাসা করতে এলে, সেদিন সব ভুল আমার ভেঙে যায়। এর মাঝে তোমাদের পিছু নিয়ে সেদিন হসপিটালে পৌঁছেছিলাম। সেদিন প্রফেসর মিত্রকে দেখে তো বিশ্বাসই হচ্ছিল না। শান্তনা বিরক্ত হয়ে তাকে এই শহর ছেড়ে কোথাও না কোথাও যাওয়ার অর্ডার দিয়ে বের হতেই হবে। তখনই মিস্টার দাস বললেন, কাল হসপিটাল থেকে পালিয়ে প্রফেসর মিত্র আমার বাড়ি এসেছিলেন। তাকে বদ্ধ উন্মাদের মধ্যে দেখাচ্ছিল। তিনি আমায় বলেছিলেন ওয়ার্ম হোলের ব্যাপারে। সে ছাড়া বিহু ঘোষ জানে, তাই ওকে মরতে হবে। এছাড়াও সে পার্থ মজুমদারের সাথে সাক্ষাৎ করবে বলেছিল। 48 ঘন্টা পর পার্থ ছাড়া পেতে চলেছে, তাই যেমন করে ওদের দুজনের সাক্ষাৎ আটকাতেই হবে, অর্থাৎ প্রফেসর মিত্রকে ধরা চাই। কিন্তু 48 ঘন্টার মধ্যে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার। অনেক চিন্তার পর মিস্টার দাস বলল, যদি তারা 1984 সালে গিয়ে দুজনের সাক্ষাৎ আটকাতে পারে, তাহলে JL-50 কখনোই হাইজ্যাক হবে না। ক্র্যাশ তো দূরের কথা, এই রিসার্চ অন্য কেউ পেয়ে অপব্যবহারও থেকে বাঁচাবে। শান্তনু তখন অবাক হয়ে চেয়ে রইল। কি বলছে এই লোকটা? এ কি
কি আদৌ সম্ভব? মিস্টার দাস বলেই চলেছেন। ব্যাপার কি যেন শান্তনু এই জিনিসটা আমেরিকার হলে রিসার্চ আর সম্ভাবনা হাতছানি, কিন্তু ভারতে হলে গল্প। কারণ আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ অবিশ্বাসী ও রাজনীতি থেকে কখনো বের হতেই পারিনি। আমরা আজও আকাশে কোনো কিছু দেখতে পেলে হাত জোর করে ভগবানের নামে চালিয়ে দিচ্ছি, কিন্তু কখনো প্রশ্ন করছি না কেন, কি আর কিভাবে। শান্তনু আমরা ওই 48 ঘন্টার মধ্যে জাস্ট 1 ঘন্টাও দাও, আমি প্রমাণ করে দেখাতে পারি এই পুরো বিষয় কয়টা টাইম টেবিলের বাইরে। তখন প্রচন্ড বৃষ্টি, গাড়ির মধ্যে দমবন্ধ পরিবেশে চলতে থাকা নিউজ রিপোর্ট বলে দিচ্ছে পার্থ মজুমদার 48 ঘন্টার মধ্যে রেহাই পেতে চলেছে। মোবাইল হাতে নিয়ে বসলো শান্তনু। গৌরাঙ্গ জলদি দেখা করো। শান্তনু মিস্টার দাসকে নিয়ে পৌঁছয় হসপিটালে। বিহুর সাথে দেখা করতে দাস তার থেকে সঠিক রিডিং এবং লোকেশন জিজ্ঞাসা করে, যেটা হাইজ্যাকের সময় প্রফেসর মিত্র বলেছিলেন। কিন্তু বিহু একটা শর্ত রাখলো, তাকে যদি বিমানের পাইলট করা হয় তাহলে সে নিজে ওই লোকেশনে নিয়ে যাবে। শান্তনুদের কাছে খুব কম সময় থাকায় না চাইতেও রাজি হতে হলো। অবশেষে তারা একটা প্রাইভেট জেট নিয়ে পাড়িয়ে দিল বিশ্বাস অবিশ্বাসের পথে, কেননা বিকেল 4:30 বাজার আগে সব কমপ্লিট করতে হবে। কারণ এই সময় JL-50 হাইজ্যাক হয়েছিল। তারা যদি হাইজ্যাক আটকে দেয় তাহলে তাদের যেখানে থাকা উচিত ছিল সেখানে চলে যাবে, কারণ JL-50 হাইজ্যাক না হলে ক্র্যাশও হবে না, ফলে তারা এখানেই আসবে না। কেননা JL-50 হাইজ্যাক হয়েছিল বলে তবেই না তারা আজ এই পরিস্থিতির মধ্যে আছে। শুরু হলো উড়ান। প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে একটা লোকেশনে আসার পর আচমকা ওয়েদার চেঞ্জ হয়ে সবকিছু ইলেকট্রিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় এবং তাদের বিমান একটা ফাঁকা স্থানে এসে কোনো রকমে ল্যান্ড করে। শান্তনু দাসের কলার টেনে ধরলে দাস শান্ত গলায় বলল, দেখো শান্তনু, কারোর ফোনে সিগন্যাল নেই, আমরা পেরেছি। দূরে একটা জিপ আসতে দেখে লিফট নিয়ে উঠে বসে রেডিওতে সম্প্রচার হচ্ছে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ভাষণ, যেটা স্বাভাবিকভাবেই ওদের চমকে দিল, কারণ ইন্দিরা গান্ধী 2019-এ জীবিত ছিলেন না। প্রাইম মিনিস্টার তো দূরের কথা, দাসের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মৃদু হেসে গানের সাউন্ড বাড়িয়ে এগিয়ে চলল। গাড়ি 1984 এর কলকাতার উদ্দেশ্যে। 80 দশকের কলকাতা যেন এক নস্টালজিয়া, ছেলেদের ধুতি পাঞ্জাবি, মহিলাদের বাঙালি আনাসাজের সাথে হাতের টানা রিক্সা, হলুদ ট্যাক্সি, সবটাই শিহরণ জাগানোর মতো। কাল JL-50 উড়ান দেবে। শান্তনু রুমের চাবি দিয়ে হস্তদ্বন্দ্ব হয়ে বেরিয়ে গেল সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে এক মহিলাকে জিজ্ঞাসা করলো, আজ সন্ধ্যায় কি কেউ এখানে বাচ্চা ফেলে গেছে? মহিলাটি বলল, না, আজ তো কেউ আসেনি। কেন বলুন তো? শান্তনু কিছু না বলে বেরিয়ে গেল। লক্ষ্য করে গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করতে একজন বয়স্ক লোক একটা বাচ্চা এনে অনাথ আশ্রমের বারান্দায় রেখে চলে যায়। ও একবার লোকটাকে ডেকে জিজ্ঞাসা করতে তিনি কে এবং বাচ্চাটা কার, কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। এই বাচ্চাটার গলায় একটা মাদুলি রয়েছে, ঠিক যেমনই শান্তনুর গলায় ছোট থেকে আছে। অর্থাৎ এই বাচ্চা আর অন্য কেউ না, স্বয়ং শান্তনু। বাচ্চাটাকে দেখে শান্তনুর চোখের জল চলে আসে, কারণ 1984 সালে 19শে আগস্ট শান্তনুকে ছোটবেলায় তার বাড়ির লোক এখানে ফেলে রেখে যায়। কারণ সে এতদিন কলকাতা থেকে এটাই জানার চেষ্টা করত যে তার বাবা মা কে ছিল, এমনকি CBI অফিসার হওয়ার। তবে আজ সেটা জানার সুযোগ আসলেও একটুর জন্য হাতছাড়া হয়ে গেলেও। সময় সকাল 9টা। প্রফেসর মিত্র এয়ারপোর্টে যাবার আগে কলকাতার বাইরে এক পরিত্যক্ত ওয়্যার হাউসের পার্থ মজুমদারের সাথে দেখা করবে। সেইখানে টিম নিয়ে হাইজ্যাক করতে বেরোনোর আগে তাদের পৌঁছতে হবে। তার জন্য দরকার গাড়ি, যেটার ব্যবস্থা করবে বিহু, কিন্তু এইটার জন্য তার বাড়ি যাওয়া লাগবে। একবার তার জন্য অনেক মানুষের প্রাণ গেছে, তাই দ্বিতীয়বার এই ভুল সে বরদাস্ত করবে না। অতঃপর বিহু লুকিয়ে বাড়ি পৌঁছয় গাড়ির চাবি নিতে। আচমকা ওর মায়ের সাথে দেখা হয়ে গেলে ওনাকে শেষবারের মতো জড়িয়ে ধরল। হয়তো এটাই মায়ের সাথে শেষ দেখা। তখনই ঘরের ভিতর থেকে 1984 এর বিহু মা বলে ডেকে উঠলেন। উনি অবাক হয়ে মেয়েকে দেখে মুর সাজান। বিহু ছুটে এসে গাড়িতে উঠলে শান্তনু অবাক হয়ে যায়, কারণ কাল রাতে এই গাড়িটা করেই অনাথ আশ্রমের বাচ্চাটা অর্থাৎ শান্তনুকে রাখতে এসেছে। এর মানে বিহু মৃত বাচ্চা প্রসব করেনি, বরং ওর বাবা পরিবারের সম্মান বাঁচাতে মেয়েকে মিথ্যে বলে বাচ্চাটাকে আশ্রমে রেখে আসে, যার ব্যাপারে বিহু কিছুই জানতো না। অর্থাৎ বিহুই শান্তনুর মা। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তার কাছে মনের ভাব ব্যক্ত করার মতো সময় নেই। গাড়ি ছুটে চলল ওয়্যার হাউসের দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রফেসর মিত্রর গাড়ি ঢুকলে বিহুকে গাড়ি দেখেই রওনা দিল। পার্থ মজুমদার দলবল নিয়ে এসে পড়েছে। মিত্রবাবুও রেডি। তখনই শান্তনু ওদের দিকে বন্দুক নিয়ে এগিয়ে গেলে শুরু হয় দুই তরফ থেকে গুলি বর্ষণ। শান্তনু একে একে পার্থ লোকেদের অভ্যস্ত নিশানায় মারতে শুরু করলো। অবশেষে পার্থ আর শান্তনু একে অপরের মুখোমুখি হলে
শান্তনু ওকে মেরে ফেলতেই প্রফেসর মিত্র ওর ওপরে চওড়া হয়ে বলল সিক্রেট কোডের পেপারগুলো জ্বালিয়ে দিতে চায়, কারণ এগুলো খারাপ কারোর হাতে পড়লে অনর্থ হয়ে যাবে। তখনই দাস ওর দিকে বন্দুক তাক করলো, কারণ এই দুর্বল পেপার যে নষ্ট হতে দেবে না। এই জন্য এক সময় সে নিজেও অনেক খেটেছে। সে প্রফেসরের থেকে বুদ্ধিতে কিছু কম নাই, শুধু অর্থ না, থাকার জন্য তার স্বপ্ন শেষ হয়ে গেছিল, কিন্তু এই সুযোগ সে হাতছাড়া করবে না। আসলে সে কখনোই হাইজ্যাক বাঁচাতে এখানে আসেনি, বরং এসেছিল এই রিসার্চ পেপার নিতে। শান্তনু বলে কিছুক্ষণ পর 4:30 বাজবে, তখন আমরা কেউ এখানে থাকবো না, কারণ JL-50 হাইজ্যাক হচ্ছে না। তখনই দাস শেষ হয়ে বলে শান্তনু তুমি কিছুই জানো না, 1984 সালে ঠিক 5টায় 22 বছরের দাস মানে আমি এসেছিলাম। প্রফেসর মিত্রই গাড়ি নিতে সেদিন ওই খালি হাতে ফিরেছিল, কিন্তু আজ ওর হাতে থাকবে রিসার্চ পেপার। ফলে সময়চক্রে 2019 সালে আমার কাছে এই রিসার্চ পেপার চলে আসবে। আসলে সেই দিন প্রফেসর মিত্র তার বাড়ি আসার পর ফেরত যায়নি, কারণ আমি ওকে মেরে ফেলেছিলাম, ঠিক যেমনটা তখন তোমার সাথে হতে চলেছে। তখনই বন্দুক গর্জে উঠলো, কিছু সৌভাগ্যবশত গুলি শান্তনুর হাতে লাগলো। কোন রকমে নিজেকে সামলে মিস্টার দাসকে গুলি করে তার এ সুযোগে শান্তনুর সবকটা রিসার্চ পেপার আগুনে জ্বালিয়ে চলে যায়। বিহুর উদ্দেশ্যে এতদিন পর সে মাকে নিজের পরিচয় দেবে, কিন্তু গাড়িতে ওঠার আগেই প্রত্যেকের মাথায় তীব্র যন্ত্রণায় অনুভব হয়, মাথা শিরা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। ঘড়িতে বাজলো 4:30। শান্তনু গাড়ির সামনে আসতেই দেখে সেখানে বিহু নেই। এক ঝটকায় মনে পড়ে গেল মিস্টার দাসের কথা, 4:30 বাজলে আমরা সবাই যে যার স্থানে ফিরে যাব, এবং এর সাথেই সব ব্ল্যাক আউট। কিন্তু এরপরেই আসলো একটা বড় টুইস্ট, কারণ শান্তনুকে দেখা যায় প্লেনে ঘুম ভাঙতে পাশে বসে রয়েছে তার স্ত্রী, কিন্তু এটা পন্না নয়। শান্তনু নিজেও অবাক বোকার মতো চেয়ে রয়েছে। মাইকে অ্যানাউন্স হচ্ছে ফ্লাইট AO26 কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের ল্যান্ড হচ্ছে। নামার সময় শান্তনুকে ঠেলে এগিয়ে গেল তার সহকর্মী গাঙ্গুলি। কি অদ্ভুত ব্যাপার, তাকে দেখে গাঙ্গুলি চিনতে পারলো না। এরপর শান্তনু সোজা চলে যায় সেই অনাথ আশ্রমে। শান্তনুর জন্মদিন উপলক্ষে ওর মা বিহু এসেছে, সাথে রয়েছে বাচ্চাদের জন্য অনেক গিফট। আসলে 35 বছর আগে বিহুর মা মেয়েকে সব সত্যিটা জানিয়ে দেয় যে বিহু মৃত বাচ্চা, প্রসব করেনি। ফলে শান্তনুকে বিহু যখন অনাথ আশ্রম থেকে নিতে আসে তখন ওর বয়স 5 বছর, এবং সেদিন পর থেকে কাউকে তার পিছু ঘুরে তাকাতে হয়নি। তবে এখানে রয়েছে আরেকটা ঘটনা। 35 বছর আগে অর্থাৎ আগস্টের 20 তারিখ বিকেল 5টায় 22 বছরের দাস ওয়্যার হাউসে আসলে সেখানে পেয়ে যায় কিছু আধপোড়া রিসার্চ পেপার, যেটা মৃত্যুর আগে 2019-এর মিস্টার দাস আগুনে পোড়ার থেকে বাঁচিয়ে নিয়েছিল। তো এই ছিল আজকের মুভিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।